উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির 11.2 অনুশীলনীতে আমরা আছি। তো এখানে মূলত যেই তথ্যগুলো নিয়ে আমরা কাজ করব সেগুলো হচ্ছে মূলত যে বিভিন্ন যেই তোমার চতুর্ভুজ থাকে তার ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যাগুলো এখানে দেখার চেষ্টা করব আমরা। তাহলে আমরা একটু সূত্র বোঝার চেষ্টা করব যে কিভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারি, এগুলো একটা সূত্রের আদলে আমরা দেখার চেষ্টা করব। তাহলে প্রথমে আমি একটা চিত্র আঁকার চেষ্টা করি, সেই চিত্র থেকেই এটার ক্ষেত্রফল নির্ণয় করে দেখাবো। তার আগে জাস্ট একটা ছোট্ট জিনিস আমরা একটু শিখে নিই। ভালো করে একটু যদি লক্ষ্য করি, আমরা স্থানাঙ্ক জ্যামিতি পড়ছি, সুতরাং স্থানাঙ্ক সম্পর্কে একটু স্পষ্ট ধারণা থাকা উচিত। ধরো আমরা একটা বিন্দুর কথা বলছি, যেটা বিন্দু হচ্ছে ধরো এরকম 1 2 3 4, y অক্ষ বরাবর আছে মনে করো 1 2 3। তাহলে দেখো আমরা যদি ঠিক এই বিন্দুটার কথা একটু চিন্তা করি, বিন্দুটার স্থানাঙ্ক কত হবে বলো তো? স্থানাঙ্ক কত বলো? 5 আর 4 4 3 1 2 3 4, ওই বরাবর 3, 5 আর 4 না, 4 3, 4,3। তাহলে একটা বিষয় বোঝো, আমরা যদি বলি এই যে 4 3, এটার বিষয়টা মানে কি? মানে হচ্ছে 4, মানে হচ্ছে এটা ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরে আছে। দেখো এই বিন্দুটা কিন্তু ওয়াই অক্ষ থেকে ঠিক 4 একক দূরে। দেখো এইখান থেকে এখানে কতটুকু দূরে আসলাম আমি? 4 একক। দেখো এই যে 1 2 3 4, তাহলে এই বরাবর আসতে পারি, তাই না? তাহলে 4 মানে কোন বিন্দুর ভুজ, ভুজ নির্দেশ করে বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরে আছে। আর কোন বিন্দুর কোটি, এই যে 3, এই 3 হলো এই যে দেখো এক্স অক্ষ থেকে কতটুকু দূরে আছে, এই 3 একক, 1 2 3। বুঝেছ? এই কথাটা মনে থাকবে? জি স্যার। হ্যাঁ। তাহলে জি স্যার। এক্স অক্ষ থেকে বস্তুটা কতটুকু দূরে, আর ভুজ নির্দেশ করে ওয়াই অক্ষ থেকে এটা কতটুকু দূরে আছে। মনে থাকে যেন, ভুজ হলো ওয়াই অক্ষ থেকে দূরত্ব, কোটি মানে হচ্ছে বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূরে অবস্থান করছে এটা। এই তথ্যটুকু আমরা একটু কাজে লাগাবো। এখন দেখো আমরা একটা ত্রিভুজ আঁকি, একটু বড় করে আঁকাটাই ভালো, যাতে করে বুঝতে সুবিধা হয়। মনে করো এই হলো একটা ত্রিভুজ, এটা আমরা ধরে নিচ্ছি এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। এখন আমাদের একটু স্থানাঙ্ক ব্যবস্থা দরকার তথ্যগুলো একটু ডিনোট করার জন্য। দেখো মনে করি এটা আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, ও হচ্ছে মূল বিন্দু। এখন আমরা ধরে নিচ্ছি এই যে এ বিন্দু, এই যে এ শীর্ষ, এটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। ঠিক আছে? ভালো করে বোঝো। বি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি x2, y2, এবং ফাইনালি সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি x3, y3। ওকে? এখন যদি একটু ভালো করে আমরা তাকাই, দেখো এ থেকে একটা লম্ব টানলাম এক্স অক্ষের উপরে, বি থেকে একটা লম্ব টানলাম, কেন টানছি লম্বগুলো একটু পরেই বুঝতে পারবে। সি থেকে একটি লম্ব টানলাম। আমরা ধরে নিচ্ছি
সি থেকে এক্স অক্ষের লম্ব হলো সিডি, বি থেকে এক্স অক্ষের উপর লম্ব হচ্ছে বিই, এ থেকে এক্স অক্ষের উপর লম্ব হচ্ছে এএফ। তাহলে একটা বিষয় একটু বলো তো তোমরা দেখি, এ বিন্দুর স্থানাঙ্ক যদি x1, y1 হয় তাহলে এএফ এর মান কত? আর বুঝি নাই স্যার। বললাম এএফ এর মান কত? এএফ মানে কি? এএফ মানে হচ্ছে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব, তাই না? তাহলে এএফ এর মান কত স্যার হবে? স্যার স্যার এক্স ওয়াই ওয়াই ওয়ান হবে স্যার। y1 একটু আগে বললাম এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি? বিন্দুটার কোটি, তো মনে রাখা লাগবে। ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে বিন্দুটার ভুজ, ঠিক আছে? বিষয়টা মনে থাকবে। তার মানে এখানে ও থেকে এফ পর্যন্ত দূরত্ব, ও এফ এর মান কত হবে? ও এফ এর মান হবে x1 x1, এফ এর মান হবে y1। তথ্যগুলো তুমি চাইলে একটু পাশে লিখে রাখতে পারো, পরবর্তীতে হিসাব নিকাশে কাজে লাগবে। আমরা একটু লিখে রাখি ডানে, বইয়ের মধ্যে বিস্তারিত আছে, এই জন্য আমি এত বিস্তারিত দেখাচ্ছি না, শুধু গাণিতিক রূপটা দেখাচ্ছি। এখানে আমরা বলতে পারি ও এফ ইকুয়াল টু x1, আবার এ এফ ইকুয়াল টু y1। একইভাবে ও ই এর মান বলো ইশরাক, ও ই এর মান কত হবে বলো? ও এর মান স্যার x2 ভেরি গুড, x2। বিই এর মান y2 y2। একইভাবে ওডি এর মান বের করব, ওডি ইকুয়াল টু x3 এবং সিডি ইকুয়াল টু y3। ঠিক আছে, আমরা একটু লিখে ফেললাম। এখন আমাদের টার্গেট হলো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করা। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এই স্থানাঙ্কগুলো ব্যবহার করে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে চাই। এখন দেখো, আমরা কি এই কথাটা বলতে পারি যে চিত্র হতে পাই? দেখো, কি পাবো আমরা? একটু তাকাও, এ বি সি ডি, এটা একটা বহুভুজ, এ বি সি ডি এফ, এটা একটা বহুভুজ। বহুভুজ কিভাবে? ডিএফ একটা বাহু, এএফ একটা বাহু, এ বি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি একটা বাহু। তাহলে মোট বাহু কয়টা হলো তোমার? 1 2 3 4 5, পঞ্চভুজ, তাই না? এটা একটা বহুভুজ, বা এটা নরমালি বহুভুজ বলবো। আর যদি আমরা স্পেসিফাই করে বলি 5টা বাহু আছে, এটাকে পঞ্চভুজ বলতে পারি, তাই না? তাহলে এখন আমরা যদি এই পঞ্চভুজের ক্ষেত্রফল বের করি, এই পঞ্চভুজের ক্ষেত্রফল থেকে যদি আমরা একটু তাকাও, সি ডি এফ এ, এটা একটা ট্রাপিজিয়াম, তাই না? সি ডি এফ এ, এই ট্রাপিজিয়ামটা বিয়োগ করি, তাহলে কি থাকবে বলো দেখি? তাহলে কি ত্রিভুজের ক্ষেত্রফলটা থাকবে না? বলো তো, বিষয়টা কি বোঝাতে পারলাম? স্যার বুঝিনি, আরেকবার বলেন। আবার বলি, দেখো, এই যে পুরো যে স্ট্রাকচারটা তুমি দেখতে পাচ্ছ, এ বি সি ডি এফ, পুরো স্ট্রাকচারটা, এখান থেকে আমরা যদি সি ডি এফ এ, এই যে এটা যদি বাদ দেই, তাহলে কি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে? জি স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আমরা এভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। অথবা আরেকটা উপায় আছে, সেটা কি? দেখো, আমি তো প্রথমেই বলছি পুরো স্ট্রাকচারের ক্ষেত্রফল বের করবা, এ বি সি ডি এফ। তাহলে পুরো স্ট্রাকচারের ক্ষেত্রফল বের করার আরেকটা বুদ্ধি আছে। বুদ্ধিটা কি? এখানে কিছু ট্রাপিজিয়াম আছে, আমি একটু সেম কালার দিয়ে দেখাই, তাহলে তুমি সহজে বুঝবা। এই যে দেখো, এখানে একটা ট্রাপিজিয়াম আছে এরকম, কালো রং দিয়ে দেখাচ্ছি আমি, দেখো, এই যে এটা একটা ট্রাপিজিয়াম, কালো রং দিয়ে আঁকছি। এ এফ ই বি অথবা এ বি ই এফ, এটা একটা ট্রাপিজিয়াম না? বুঝতেছো আমার কথা? এটা একটা ট্রাপিজিয়াম। বুঝতে পারছি। আবার আমরা যদি আরেকটা ট্রাপিজিয়াম দেখো, ই বি সি ডি অথবা বি সি ডি ই, তুমি যাই বলো, এটা আরেকটা ট্রাপিজিয়াম।
এই যে দেখো, এই দুইটা ট্রাপিজিয়াম যদি আমি যোগ করি, যোগ করলে কি হবে বলতো? সমগ্র স্ট্রাকচারটার ক্ষেত্রফল পাওয়া যাবে না? এ বি সি ডি এফ। কথা কি ঠিক আছে? জি স্যার। তাহলে দেখো আমরা লিখব ত্রিভুজ এবিসি সমান, মানে ত্রিভুজ এবিসি বলতে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বোঝাচ্ছি। এটার ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝবো? প্রথমে ট্রাপিজিয়াম দুইটা যোগ করো। আমি সংক্ষেপে লিখি ট্রাপিজিয়াম, পুরোটা লিখছি না, হ্যাঁ, বুঝে নিও। ট্রাপিজিয়াম এ বি ই এফ, এ বি ই এফ যোগ ট্রাপিজিয়াম বি সি ডি ই। এই দুইটা ট্রাপিজিয়াম যখন আমি যোগ করব তাহলে কি পাবো বলো? সমগ্র স্ট্রাকচারের ক্ষেত্রফল। এখান থেকে কাকে বাদ দিতে হবে বলো দেখি? ট্রাপিজিয়াম সিডি। এ সি ডি এফ, এটাকে বাদ দিতে হবে, তাই না? জি স্যার। তাহলে বিয়োগ লিখবো ট্রাপিজিয়াম এ সি ডি ই। দেখো বুঝেছো কিনা তথ্যটুকু? এইটা বোঝাটা গুরুত্বপূর্ণ, এই লাইনটা। এটা যদি বাদ দিতে পারি তাহলে আমার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। দুজনে বুঝেছো কিনা একটু জানাও, না বুঝলে আমি রিপিট করব। জি স্যার যোগ বুঝছি। যোগ করেছি কেন? যোগ করলেই তো পুরো স্ট্রাকচারের ক্ষেত্রফলটা পাওয়া যায়, তাই না? এ বি ই এফ এটা একটা ট্রাপিজিয়াম, এর সাথে বি সি ডি ই এই ট্রাপিজিয়ামটা যোগ করো। যোগ করলে তুমি কি পাবা? এ বি সি ডি ই পুরা কাঠামোটার ক্ষেত্রফল, নাকি? জি স্যার বুঝছি। তাহলে পুরো কাঠামোটার ক্ষেত্রফল থেকেই তো আমি এটা বাদ দেবো। এ সি ডি এফ এটা তো আগেই বলেছি। আগে পুরো কাঠামোর ক্ষেত্রফল বের করো, ওখান থেকে এ সি ডি এফ বাদ দাও। আরো কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? মানে দুইটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বাইর করে আর প্রথমে যোগ। তুমি মনে সহজ ভাষাটা বোঝো নাই। আমি বলতে চাচ্ছি আমার টার্গেট হলো পুরো যে কাঠামোটা তুমি দেখতে পাচ্ছ এখানে, এ বি সি ডি এফ, এটার ক্ষেত্রফল আগে বের করব। তাহলে এটার ক্ষেত্রফল বের করতে পারি কিভাবে? এটার ক্ষেত্রফল বের করতে পারি আমি দুইটা ট্রাপিজিয়াম যোগ করে। বুঝতে পারলাম? এই যে দুইটা ট্রাপিজিয়াম যোগ করার মানে কি? মানে হচ্ছে এ বি সি ডি এফ এর ক্ষেত্রফল পাওয়া। এ বি সি ডি এর ক্ষেত্রফল মনে করো পেলাম দুইটা ট্রাপিজিয়াম যোগ করে। এবার এই এই ক্ষেত্রফল থেকে কি করবা তুমি? এ সি ডি এফ এই ট্রাপিজিয়ামটা বাদ দিবা, তাহলে পরে থাকবে বিসি এবিসি ত্রিভুজ। তুমি কি বোঝো নাই এখনো? না স্যার বুঝছি তো। হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার আসো দেখো, এখন আমরা করব কিভাবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, মানে উচ্চতা আর কি এটাকে বলি, আর সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাই না? তো এখন একটু ভালো করে লক্ষ্য করো, আমি যখন এ বি ই এফ ট্রাপিজিয়াম নিয়ে কাজ করব, কালো রঙের ট্রাপিজিয়াম এ বি ই এফ, এখানে সমান্তরাল বাহু কি কি? একটা এফ একটা বিই, এই দুইটা বাহু সমান্তরাল, তাই না? তাহলে এই দুইটা বাহুর দৈর্ঘ্য যোগ করব আমরা। দেখো আমরা লিখছি, লিখবো এখানে হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কি? এ এফ প্লাস বিই। এর সাথে গুণ করব কি? এই সমান্তরাল বাহু দুটির দূরত্ব অর্থাৎ ইএফ। দেখো বুঝেছো কিনা ইশরাক? এটা হলো ট্রাপিজিয়াম স্যার বুঝতে এবি পারছি। ইএফ এর ক্ষেত্রফল। আবার একই ভাবে যোগ চিহ্ন দিলাম, ট্রাপিজিয়াম বিসিডিই, বিসিডিই এটার ক্ষেত্রফল, তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কি কি? বিই বাহু আর সিডি বাহু, লিখো বিই প্লাস সিডি, ইনটু হবে ইন্টু সমান্তরাল ই। বাহু দ্বয়ের দূরত্ব অর্থাৎ হাইট মানে ডিই, ইনটু ডিই। দুইটা হয়ে গেল। এবার বিয়োগ ট্রাপিজিয়াম এসিডিই, লিখলাম হাফ, তাকাও এসিডিই এর দিকে, এসিডিই না ডিএফ হবে, আমি ভুল লিখেছি এটা, এসিডিএফ। এবার এটা বিয়োগ করো, তাহলে দেখো এসিডিএফ এর সমান্তরাল বাহু কি কি? একটা এএফ একটা সিডি, তাহলে এখানে হবে এএফ প্লাস সিডি, ইনটু হবে কত বলো? ডিএফ। ডিএফ। তাহলে মানগুলো আমরা পেয়ে গেছি, জাস্ট এখন মানগুলো বসাও। দেখো এখানে হাফ রইলো,
তুমি একটু চিন্তা করো এফ এর মান তুমি কি লিখেছিলে একটু আগে, y1 লিখো তাহলে y1 প্লাস বি এর মান কত, বি এর মান y2 y2 ইনটু ইএফ। ইএফটা ভালো করে বোঝো, ইএফটা আসলে কি, আমরা যদি ওএফ থেকে ওইটা বাদ দিই তাহলেই তো ইএফটা থাকবে নাকি, দেখো তো ওইএফ থেকে ওই বাদ দাও, বুঝছো কথাটা? কি থেকে বাদ দিব? এই যে ওএফ মানে বোঝো না, এই যে ওএফ বিয়োগ ওই, দেখো কি হয়, থাকবে তোমার ইএফ, দেখো বুঝেছো কিনা? বুঝছি স্যার, তাহলে ওএফ এর মান কত, ওএফ এর মান হবে x1 x1 আর ও এর মান হবে x2, তাহলে কি হবে x1 x2, বুঝেছো এটা? তাহলে ইএফ এর মান কি x1 x2, ওকে প্লাস দিলাম, আবার হাফ থাকলো, বি এর মান কত, বি এর মান হবে y2 প্লাস ডি সিডি, সিডি কত y3 ইনটু ডিই। তাহলে দেখো ডিই পাবো কিভাবে, একই কথা, আবার ডিই পাওয়ার জন্য আমরা কি করব, ওই থেকে ওডিটাকে বাদ দেব, তাহলে ডিই পাবো। তাহলে ও এর মান হবে x2 বিয়োগ হবে ওডির মান, ওডির মান হবে x3, ঠিক আছে? না বুঝলে প্রশ্ন করো। মাইনাস হাফ, এরপর হবে এএফ, এএফ এর মান হচ্ছে y1 প্লাস সিডির মান হচ্ছে y3 ইনটু ডিএফ। তাহলে ডিএফটা পাবো কিভাবে, ফাইনালি দেখো ডিএফ মানে কি, এই ডিএফ মানে হচ্ছে ওএফ থেকে ওডি বাদ, তাহলে ওএফ এর মান কত, ও থেকে এফ পর্যন্ত দূরত্ব হচ্ছে x1, এই x1 থেকে বাদ দিবা তুমি কাকে, x3 কে। এই লাইনটা দেখো সবাই বুঝেছো কিনা? মান বসাইছেন স্যার, আর কিছু না। না ওইটাই তো, মানগুলো কিভাবে বসিয়েছি বুঝেছো? জি স্যার। ওকে ফাইন, এবার জাস্ট গুণ করার পালা, আমরা একটা হাফ কমন নিয়ে রাখি তাহলে সহজ হবে আমাদের জন্য, হাফ কমন নিয়ে রাখো, গুণ করো, দেখো এখানে কি হয়, x1 y1 মাইনাস x2 y1, এরপরে হবে x1 y2 মাইনাস x2 y2, গুণটা ভালো করে লক্ষ্য করো, আবার এখানে গুণ করছি x2 y2 প্লাস এখানে হবে x2 y2 মাইনাস x3 y2 প্লাস x2 y3 প্লাস মাইনাসে মাইনাস x3 y3, এরপরে লাস্ট দেখো এইখানে গুণটা কেমন হবে, প্রথমে হবে x1 y1, এটা প্লাসের কিন্তু তার আগে একটা মাইনাস আছে, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস x1 y1, এরপরে দেখো কি হবে মাইনাস x3 y1 কিন্তু তার আগে একটা মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস x3 y1, ওকে। এরপরে দেখো স্যার দাঁড়ান, বুঝিনি স্যার। কি বোঝনি বলো, প্লাস y3 না স্যার, মাইনাস হলো। গুণটা বোঝো, y3 কোনটা, কোন পার্টটা বোঝনি তুমি, এই পার্টটা বোঝো নাই, x3 y3 না স্যার, ওই যে লাস্টের কথা, x3 লাস্টেরটা, y1। তুমি এটা গুণ করো না, এটা গুণ করো নরমালি, দেখো এই যে দুইটা গুণ করলে কি হয়, মাইনাস x3 y1 হয় না, প্লাস দিলে এই যে সামনে যে একটা মাইনাস আছে, এই দুইটা গুণ করলে ও তো আচ্ছা মাইনাস আচ্ছা। x3 y1 হয়, আমি তো আগেই বলছি সামনে আরেকটা মাইনাস আছে, তো ওই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, বুঝেছো এখন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই দুটো গুণ শেষ, এরপরে গুণ হবে আমার x1 y3, দেখো এই দুইটা গুণফল হয় প্লাস কিন্তু সামনে একটা মাইনাস থাকাতে লিখবো মাইনাস x1 y3, আবার দেখো মাইনাস এখানে কি হয় x3 y3, সামনে মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে, আশা করি গুণটা বুঝেছো। এবার দেখো কোন অংশগুলো কাটা যায় সেগুলো আমরা কেটে দিতে চাই, মাইনাস x2 y2 প্লাস x2 y2 কেটে যাবে, মাইনাসের গুলো আগে তাকাও, মাইনাসের কি কি আছে, x2 y1, দেখো আবার x2 y1 কোথাও পাও কিনা, না পাইলে থাকি থেকে যাবে এটা। এরপরে দেখো আরো কাটা যাওয়ার কথা,
x3 y2 আর তো কাটা যাচ্ছে না, দাঁড়াও দেখি ক্যালকুলেশন কি, তাহলে একটু ঠান্ডা মাথায় দেখতে হবে ভুল হলো কিনা। প্লাসের তিনটা পদ থাকবে, স্যার ওই যে স্যার x1 y1 মাইনাস x1 y1 এটা কাটা। মাইনাস x1 y1 আছে এখানে, হ্যাঁ আছে একটা, ভেরি গুড, এই যে একটা মাইনাস, এক্স্যাক্টলি এটা। এরপর আর দেখো তো x3 y3 কাটা যেতে পারে, জি স্যার x1 y3 এটা কাটা এই যে যায় এই যে মাইনাস এই যে এটা আছে, এই যে এটা কাটা যাবে, এই তারপরে এই কটা x1 থাকবে, y3 আর কাটা যাবে না, আর মনে হয় কাটা যাওয়ার কথা না, ছয়টা থাকবে, 1 2 3 4 5 6টা পদ আছে, 6টা পদ থাকবে, প্লাসের তিনটা মাইনাসের তিনটা থাকবে। দেখো এবার হাফ দিয়ে দিলাম, দেখো প্লাসের গুলো কি কি রইলো আমরা একটু লিখে ফেলি, x1 y2 প্লাস দেখো x2 y3 প্লাস x3 y1, x3 y এরপরে মাইনাসের গুলো দেখি কি থাকে, মাইনাস x2 y1 মাইনাস x3 y2 মাইনাস x1 y3, তাই না? এই মানগুলো থাকলো, এটাই কিন্তু মূলত সূত্র, কিন্তু সূত্রটা দেখতে একটু বিদঘুটে চেহারার মনে হচ্ছে না? এটাকে আমরা একটু চলো মানুষের পর্যায়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে লিখি। কিভাবে লিখবো একটু বুঝে নাও, সূত্রটা কিভাবে আমরা লিখছি সাজিয়ে। হাফ থাকলো, এটাকে আমি এইভাবে নির্ণায়ক আকারে লিখবো, নির্ণায়ক কি আমি পরে বুঝিয়ে বলছি, এটাকে নির্ণায়ক বলে রাখো। প্রথমে এখানে দাও x1 y1 x2 y2 x3 y3, আবার দেখো যেটা দিয়ে শুরু করেছিলে সেটা আবার লাস্টে লিখে দিবা, x1 y1, এইটা হবে এটার মান। কিভাবে মানটা বের করবো আমি একটু বুঝিয়ে বলি। আমি বলতে চাচ্ছি এই যে এই লাইনটা দেখছো তুমি, এই লাইনটা আর এটার মান সমান, এখন এটার মান তুমি কিভাবে বের করবা সেটা শিখাই দিই। প্রথমে তুমি এভাবে গুণগুলা করবা, দেখো এই গুণগুলা প্রথমে করে ফেলবা, এইভাবে গুণ করবা প্রথমে, আমি আরো দিয়ে দেখাচ্ছি গুণটা দেখে তাহলে কেমন হবে। দেখো x1 y2 এই যে লিখেছি, তারপরে প্লাস দিয়ে লিখবা x2 y3, দেখো লিখেছি, ওকে, প্লাস দিয়ে লিখবা x3 y1, তাহলে প্রথম তিনটা পদ হয়ে গেল, ক্লিয়ার? জি স্যার এরপরে দ্বিতীয় গুণ, যখন আমি দ্বিতীয় গুণগুলি করব আমি অন্য চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এর আগে একটা মাইনাস দিবা, এই যে লাল রঙের গুণগুলো দ্বিতীয় গুণ, অবশ্যই লাল রঙের গুণ করার আগে আমরা একটা মাইনাস ব্যবহার করব, তাহলে কি হবে এখানে মাইনাস, দেখো কি হচ্ছে x2 y1, এই দেখো x2 y1 আছে, আবার দেখো মাইনাস x3 y2, এই যে মাইনাস x3 y2, আবার মাইনাস x1 y3 পেয়েছ। তার মানে তুমি কি বুঝেছো যে এইটাই হলো সেই সূত্র, এটার মাধ্যমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। না স্যার বুঝিনি এটা আবার কি। তো তুমি কি বোঝোনি, আমি তো এটা বললাম, এটা গুণ করার পদ্ধতিটা কি, প্রথমে এইভাবে গুণ করবা বাম থেকে ডানে এগুলো তো নিচের দিকে। বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে তুমি বোঝো নাই, তুমি এতক্ষণ কি তাহলে খেয়াল করলা, আমি তো আগেই বললাম এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা এগুলো হবে, দুইটা ট্রাপিজিয়াম যোগ করবো, একটা ট্রাপিজিয়াম বিয়োগ করবো, এটা করেই তো আমি এই মানটা পেয়েছি। তো লাস্টে আমি এই মানটা পেলাম না, এই মানটা পেলাম না সর্বশেষ, এটাই তো পেলাম, তাহলে এটা কি তোমার ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল হবে না? বোঝো না ও আমার কথা? বুঝছি স্যার, হ্যাঁ বুঝছি স্যার। লাস্ট স্যার এটা করলেন কিন্তু অ্যারো অ্যারো দিয়ে গুণ করলেন। তো আমি তো এটাই বললাম, এটা দেখতে তোমার কঠিন হয়ে যায় না, মুখস্থ রাখাটা কঠিন না তোমার জন্য, এইটাকে এই আকারে লেখা যাবে। ও বুঝছি স্যার এবার বুঝছি। হ্যাঁ একটু মনোযোগ দিতে হবে, আমি কোথায় আসছি, আমি তো ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলই বের করে আসতেছি তখন ইকুয়াল ইকুয়াল দিয়ে দিয়ে, লাস্টে আমি এই পর্যন্ত এসেছি, আর ক্যালকুলেশন করা যাচ্ছে না। তো এটাকে আমি এইভাবে লিখবো পরবর্তীতে, এইভাবে লেখার পরে তুমি ক্যালকুলেশনটা করবা কিভাবে সেটা দেখালাম। প্রথমে এই নীল রঙের ডিরেকশনে গুণ করবা, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে লাল গুণগুলা করবা লাল ডিরেকশনে, বোঝা গেল? জি স্যার বুঝছি। जी सर। ঠিক আছে, এখন দেখো
তোমাকে যদি তাহলে 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয়, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক থাকলে তুমি ক্ষেত্রফল বের করবে এইভাবে, ঠিক আছে? এখন এখানে একটা কথা আছে, এইটার মান অনেক সময় নেগেটিভ আসে, অনেক সময় পজিটিভ আসে। ধরো তুমি দেখো প্রথমে কোন মানটা বসিয়েছো, আমি একটু ফ্রেশ করি তাহলে বুঝতে সুবিধা হবে তোমার, এগুলো ফ্রেশ করে দিই। দেখো প্রথমে কিন্তু তুমি x1 y1 বসিয়েছো, এটা কোন বিন্দুর স্থানাঙ্ক দেখো, এই যে এটা বসিয়েছো প্রথমে। তুমি এটা না বসিয়ে তুমি এখানে x2 y2 বসাতে পারতা, কোনো সমস্যা নাই। তাহলে আমি দেখো এই বিন্দুর স্থানাঙ্ক বসিয়েছি, এ বিন্দুর পরে কার স্থানাঙ্ক বসিয়েছি, বি বিন্দুর স্থানাঙ্ক, এই যে x2 y2 নাকি, ভালো করে বোঝো। এরপরে কোন বিন্দুর স্থানাঙ্ক বসিয়েছি, সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমি কি করছি দেখো তো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছি না, এ থেকে বি, বি থেকে সি, তাই না? বিষয়টা বুঝেছো? জি স্যার। আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীতে মানগুলি বসাই তাহলে এটার ফলাফলটা পজিটিভ আসবে। আর যদি তুমি কখন এমন মান বসাও, এইভাবে মান বসাও, ধরো এখানে x2 y2 না বসিয়ে তুমি বসালা এই বিন্দুর স্থানাঙ্কের পরে বসিয়ে দিলা x3 y3, এই যে x3 y3 এটা বসিয়ে দিলা, আর এখানে বসালা তুমি x2 y2, তাহলে তাহলে উত্তর হবে কিন্তু নেগেটিভ চিহ্ন আসবে। কারণ কি, প্রথমে এই বিন্দুর স্থানাঙ্ক বসিয়েছো, এ থেকে তুমি সিতে গেলা, এ থেকে সিতে গেলে এটা কি ঘড়ির কাঁটার দিকে হলো না ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলো? ঘড়ি কাটার দিকে। তাহলে যখন তুমি মানটা ঘড়ির কাঁটার দিকে হিসাব করবা, দেখো এরপরে বি, সি থেকে বি, দেখো সি এর পরে বি আসছে, তার মানে বিষয়টা এমন এই যে এইভাবে যাচ্ছে, তাই না? ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এটার ফলাফলটা কি আসবে বলো, নেগেটিভ আসবে। মানে উত্তর সংখ্যাটা মিলবে, ধরো -32, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিলে +32 পাওয়া যাবে। বুঝেছো? বুঝছি। তাহলে আমরা চেষ্টা করবো ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেওয়ার। আর যদি কোনো কারণে মাইনাস চলে আসে তুমি টেনশন করবা না, লাস্টে লিখে দিবা ক্ষেত্রফল ঋণাত্মক হয় না। মনে করো তুমি পেলে উত্তর -36, তুমি বলবা যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক হয় না সুতরাং নির্ণয় ক্ষেত্রফল +36। ওকে, এখন তুমি বুঝবা কিভাবে যে কোন বিন্দুর পর কোন বিন্দু নিলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে। এটা বোঝার জন্য ছোট্ট করে বিন্দুগুলোর স্থানাঙ্ক বসাতে হবে, আদারওয়াইজ এটা বোঝার কোনো কায়দা নাই। এখানে তুমি চিত্র এঁকেছি বলে তুমি বুঝতে পারছো, তাই না, যে এ বিন্দুর পর বি বিন্দু বসালে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। আচ্ছা, চিত্র আঁকতে হবে স্যার। পুরো চিত্র আঁকার দরকার নাই, জাস্ট স্থানাঙ্কগুলি তুমি আইডিয়া করে একটু বসালে বুঝে যাবা যে কোন বিন্দুর পর কোন বিন্দু বসালে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাওয়া হবে। আচ্ছা, আমরা এখানে আর যাচ্ছি না, এখন ঝটপট কিছু সমস্যার সমাধান দেখব, তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো আমরা প্রথমে 1 নম্বর অঙ্কের কিছু অংশ দেখব। একের মনে করো ক, একে দেখো ত্রিভুজ এ বি সি বলছে, এ বি সি তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তোমার বলছে এ বি বি সি সি এ বাহুর দৈর্ঘ্য বের করো, ত্রিভুজ এ বি সি এর পরিসীমা বের করো। পারবা না? এ বির মান তো তুমি বের করতে পারবা, এটা গত লাস্ট ক্লাসে শিখিয়েছে হায়ার মেথড, মনে আছে? মনে নাই কিছুই, বাসায় স্যার প্র্যাকটিস একটু করা, দাঁড়ান স্যার, বইটা খুলে নি স্যার, বইটা বাসায় প্র্যাকটিস করা হচ্ছে না। এগুলো খুব সুন্দর করে আমি দেখিয়েছি প্রমাণ সহ। এখানে মান বের করতে হবে। ক নম্বর দেখো, এ বি বি সি সি এর তিনটি বাহুর দৈর্ঘ্য বের করবা। এ বি দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে √, দুটি বিন্দুর ভুজের ব্যবধান, ভুজ কত, -2 আর 5, তাহলে -2 থেকে 5 বিয়োগ করো, এটাকে বর্গ, প্লাস কোটিদ্বয়ের ব্যবধান 0 - 0 হোল স্কয়ার, দেখো কত আসে। তাহলে এখানে কত হলো, -7 স্কয়ার, তাহলে √-7 স্কয়ার মানে কত, 49, √49 এর মান +7। এই বির মান তুমি পেয়ে গেলা। একইভাবে বিসি, এখন পারবা না? বিসি মানে হচ্ছে বি এবং সি এর, প্রথমে নিবা ভুজদ্বয়ের দূরত্ব, ভুজ মানে কি 5 - 1, এটার ব্যবধান হোল স্কয়ার, প্লাস কোটিদ্বয়ের ব্যবধান 0 - 4 হোল স্কয়ার। তুমি কোনটা থেকে কোনটা বিয়োগ করবা ডাজেন্ট ম্যাটার, যে কোনো একটা থেকে আরেকটা বিয়োগ করলেই হবে, কিন্তু ভুজ থেকে ভুজ বিয়োগ করবা, কোটি থেকে কোটি বিয়োগ করবা, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে কত হবে এটার মান, এখানে হলো 4 4 16, আর এখানে হবে 16।
তাহলে কি হলো √32। এটাকে আমরা এইভাবেও রাখতে পারি, আর একটু ছোট করতে পারি। দেখো কিভাবে ছোট করতে পারি, 16 দুগুণে 32, 16 গুণ 2, তাহলে 16 কে রুট করলে হয় 4, তাহলে √2, 4√2। বুঝেছ আরিয়ান? জি স্যার। এরপরে হবে সিএ। সিএ বের করতে পারবা না, তিনটি বাহুর দৈর্ঘ্য বের করলা, পরে তিনটি বাহুর দৈর্ঘ্য যদি যোগ করো তাহলে কি হয়ে গেল, এবিসি ত্রিভুজের পরিসীমা। ঠিক আছে, আশা করি পারবে। খ নম্বরে বলেছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কিভাবে বের করবো, লেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এবার দেখো আমরা একটু চিত্রটা আগে হালকা করে বোঝাই। তুমি যদি চিত্রটা বসাও তাহলে সহজ হবে। প্রথমে আছে -20, -20 মানে কি, এই যে বরাবর -1 -2, এই বিন্দুটা হলো -20, তার মানে এটা কে, এটা হলো এ। এরপরে 50, তাকাও 1 2 3 4, ধরো এখানে আছে 5, এটা কি বিন্দু, এটা হলো বি বিন্দু। এরপর 14, দেখো 1 দিলে এইদিকে 4, 1 2 3 4, এটা করার দরকার নেই, তুমি শুধু বসায় যাও। এই যেটা, এটা হলো সি বিন্দু। তাহলে তুমি এবার বলো, তুমি যদি এ বিন্দু নাও, প্রথমে এ বিন্দু নিলে ঘড়ির কাঁটার বিপরীতে আসার জন্য তুমি কি সি বিন্দু নিবা না বি বিন্দু নিবা? এরপরে বোঝো না কথা। আমি যদি এ বিন্দু লিখি, দেখো এখানে লিখলাম হাফ। প্রথমে এ বিন্দুর মান লিখলাম, মনে করো এই বিন্দুর স্থানাঙ্ক কত, -280 লিখলাম। এরপরে তুমি যদি বি এর মান লেখো, সি এর মান লেখো। সি লিখলে তুমি কি করলা, এ থেকে সি তে গেলা, দেখো তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরলা, তাই না? বুঝেছো আরিয়ান? তাহলে আমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে জি স্যার। ঘুরতে যাই, তাহলে এইভাবে যাওয়া লাগবে। তার মানে এ থেকে বি এর মান বসাতে হবে, এরপরে কার মান বসাতে হবে, বি এর মান। তুমি যদি চাও স্যার আমি বি দিয়ে শুরু করব, তাও সমস্যা নাই, তোমার ইচ্ছা। তুমি যে কোন বিন্দু দিয়ে শুরু করতে পারো। এখানে ধরো বি দিয়ে শুরু করলাম, বি এর স্থানাঙ্ক হলো 5,0 লিখলাম। তাহলে বি এর পরে ঘড়ির কাঁটার বিপরীত দিক যদি চিন্তা করি, কার মান বসাতে হবে, সি এর মান। সি এর স্থানাঙ্ক কত, 14 লিখলাম। এরপরে সি এর পরে বাকি রইলো একটা এ, তাহলে -20 হয়ে গেল। আর লাস্টে যেটা দিয়ে শুরু করছে সেটা আবার রিপিট হবে, 50 আবার রিপিট হবে। বুঝেছো? আর তুমি যদি চিত্র আঁকতে না চাও, তুমি একটার পর একটা বসায় যাও, উল্টা পাল্টা হোক, শেষে শুধু মাইনাস আসলে এটাকে প্লাস ধরে নিবা, তাহলেই কাজ শেষ। ওকে, স্যার আর তো বসালেন কেন শেষে? এটা তোমার একটু আগে তাহলে জি কি স্যার অবশ্যই। দেখালাম, তুমি বোঝো নাই না? এই যে কি দেখালাম, এটা তুমি লাস্টে না বসালে তুমি এটা পাইবা কই? এই যে x2y1 তুমি কই পাবা, এই যে এটা কই পাবা? তুমি লাস্টে যদি এটা না বসাই, সূত্রটা তুমি লক্ষ্য করো নাই না? এই যে আগে সূত্র দেখছো, x1y1 দিয়ে শুরু করছে, বুঝছি লাস্টে স্যার, আবার x1y বুঝছি। লিখছি, এটাই তো। তো আমি আগেই তো ক্লিয়ার করে আসছি বিষয়টা, যে যেটা দিয়ে শুরু করবা লাস্টে আবার ওটা রিপিট হবে। তুমি শুরু করবা কোনটা দিয়ে, এটা তুমি যে কোনোটা দিয়ে শুরু করতে পারো, এখানে কোনো বাধা নাই। আমি এ বি সি যে কোনোটা দিয়ে শুরু করতে পারি। তাহলে ইকুয়াল, এখানে হাফ থাকলো। এবার গুণ করার পালা। তাহলে গুণটা করব কিভাবে, প্রথমে এইভাবে গুণ, দেখো প্রথমে এইভাবে এই গুণগুলো আগে করবা। তাহলে গুণ করো, দেখো কি থাকে, 5 গুণ 4, 4 5 20, যোগ 1 গুণ 0 মানে 0, 2 গুণ -2 গুণ 0 মানে 0 লিখলাম, মাইনাস। এরপরে বাকি গুণগুলা, এবার এই গুণগুলা করো, লাল রং দিয়ে দেখাই। এরপরে এই গুণগুলা করো এবার। তাহলে প্রথমে কত আসবে, 0। তারপর আসবে 4 দুগুণে 8 মানে -8। তারপরে কত আসবে, 0। বিষয়টা বুঝেছ? জি স্যার। জি স্যার। এবার হিসাব করলেই অ্যান্সার পেয়ে যাবে। হাফ, এখানে রইলো তোমার 20, এখানে রইলো +8, তাহলে হাফ ইন্টু 28 কত হবে, তাহলে 14। এটাই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। দেখো তো বুঝেছো কিনা? বুঝতে পারছি স্যার। সহজ অঙ্ক কিন্তু, তাই না? খুব বেশি কঠিন না, সহজ আছে। তাহলে এই অঙ্কের মতো করে তুমি 2 নম্বর অঙ্ক করবা। লিখছে নিম্নোক্ত প্রতি ক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। 3টি স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, 3টি বিন্দুর তুমি বের করবা। এরপরে কি বলেছে, 3 নম্বরে একই কথা, সামান্তরিকের ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করবা কিভাবে বলো তো সামান্তরিকের? তখন হবে 4 বিন্দু। আচ্ছা 4 বিন্দু হলে সমস্যা আছে, একইভাবে বসাইবা। ধরো আমি এখানে আরেকটা বিন্দু দিয়ে দিলাম, এটা দিয়ে বোঝাই তোমার অঙ্কটা। ধরো আরেকটা বিন্দু দিলাম, ধরো ডি।
ডি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম আমি, মনে করো 3 2, কথার কথা। তাহলে তুমি 3 2 যখন বসাইবা ঠিক কি করবা বলো তো? তাহলে এবার বসায় আসছো, মনে করো দেখো এই যে দেখো 5 0, তারপরে সি বসাইলা, তারপরে ডি বসাও, একটা একটা করে বসায় যাও না, সমস্যা নেই, তুমি যা খুশি বসাও। কি হবে বসাও মানটা, মানে যতগুলো বিন্দু আছে শুধু বসায় যাবা। 3 2, তারপরে এ বসাও মানে -2 0, আবার যেটা দিয়ে শুরু করছো সেটা আবার বসাও। এবার গুণটা আগে নিয়মে করবা, পারবা না? জি স্যার, ইনশাল্লাহ পারবো। তার মানে তোমার যদি চতুর্ভুজ বলে একই নিয়মে তুমি প্রথমে 4টা বিন্দু বসাইবা, একটা এক করে একটা, আবার লাস্টে গিয়ে প্রথমটা বসাইবা, পরে আগে নিয়মে গুণ করবা, ক্ষেত্রফল চলে আসবে। ওকে, তাহলে আমি প্রত্যাশা করব তোমরা এখন এই অনুশীলনের অঙ্কগুলো অনেকটাই পারবা। এই অনুশীলনের অঙ্কগুলো একটু দেখার চেষ্টা করবা, সমস্যা থাকতেই পারে, সমস্যাগুলো থাকলে আমরা সেগুলোর সমাধান ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব।